কিছু দেখা যাচ্ছে না। কারেন্ট চলে গেছিল। নিয়ে এসে তারপর সব খাতা গুছাও। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, এখানে আছে বংশীবাদক। বংশীবাদক মূলত এটা হলো পোস্টারে আঁকা বংশীবাদক। 1969 সালে বংশীবাদক 1969 সালে মূলত এই বংশীবাদক কর্মটি করা হয়। মূলত একজন বাঁশি বাদক যে হতে পারে একজন রাখাল অথবা একজন পথচারী, যে পথে বাঁশি বাজাইতে বাজাইতে মূলত গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এই চিত্রটি এরকমই একটা কথা বলে, এরকমই একটা প্রকৃতির কথা বলে। তাহলে আমরা কি পেলাম? বংশীবাদক, এখানে আছে জল কেলি, এখানে মাছ ধরা। যদি আরো একটা চিত্র দেখি আমরা। স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন না? এবারে পাচ্ছি, অনেকে ক্যামেরা অফ করছিল না। আচ্ছা, 10 নম্বরটা দেখেন, গুণ টানা। গুণ টানা এটি স্যার একটি চিত্রকর্ম। আমরা তো 7 পর্যন্ত করছি। নৌকার গুণ টানা দেখেছেন? এই চিত্রকর্মটি মূলত নৌকার গুণ টানা চিত্র। এই গুণ টানা চিত্র কাজ জয়নুল আবদিনও করেছে। জয়নুল আবদিনও কিন্তু গুণ টানা চিত্র অঙ্কন করেছিল। এটি মূলত কামরাঙ্গার একটি সমসাময়িক। ওটা আরেকবার একটু বলেন তো। দুজন মাঝি গুণ টানছে, দুইজন মাঝি গুণ টানছে। চিত্রকর্মটির নাম হলো গুণ টানা। চিত্রকর্মটির নাম হলো গুণ টানা। দুইজন মাঝি গুণ টানছে। এটা একটি সমসাময়িক চিত্রকর্ম, যা মূলত সেই সময়কার একটি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। একটা মানে এক কথায় নদীর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। আর এটার বিশেষত্ব হলো এটা একটি রেখাধর্মী চিত্র। মোটা কালির রেখা দিয়ে এই চিত্রটা তৈরি করা হয়েছিল। গুণ টানা শুধু কালো কলম দিয়ে কালি দিয়েই মূলত এই গুণ টানা চিত্রটি অঙ্কন করা হয়েছিল। এটা কত সালে? হ্যাঁ, এটা গুণ টানা চিত্রকর্ম কত সালে সেটা আসলে আমি এক জায়গায় খুঁজে পাইনি, বের করতে পারিনি। আলাপ, এই যেগুলো সালগুলো বলছি, সালগুলো কিন্তু আপনাদের কিন্তু ওই যে এর সময় কিন্তু আসবে। এনটিআরসি যে পরীক্ষা হয় যে আলাপ চিত্রকর্মটি কত সালে করা হয়েছে বা গুণ টানা কত সালে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসে। আলাপ চিত্রকর্মটি 1987 সালে তেল রঙে আঁকা। মূলত কয়েকজন মানুষ একসাথে কথোপকথনটাই দেখানো হয়েছে 1987 সালে। ঠিক আছে? তেল রঙে আঁকা। তেল রঙে আঁকা। ঠিক আছে? আচ্ছা, এই এই চিত্রটির একটা বৈশিষ্ট্য বুঝি। ইউরোপীয় ধারার সাথে বাঙালি ধারার মিশ্রণ। ইউরোপীয় ধারার সাথে বাঙালি ধারার মিশ্রণে এই চিত্রটি তৈরি করা হয়েছে। ইউরোপীয় ধারার সাথে
বাঙালি ধারার মিশ্রণ। ইউরোপীয় ধারার সাথে বাঙালি ধারার মিশ্রণে চিত্রকর্মটা আছে। ও নিচের অংশগুলো দেখা যাচ্ছে না, তাই না? এবার দেখতে পাচ্ছেন? হুম। জি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। ইউরোপীয় ধারার সাথে বাঙালি ধারার মিশ্রণে মূলত এই চিত্রকর্মটি আঁকা হয়েছে। আলাপ চিত্রকর্ম। আচ্ছা, এবার কিছু চিত্রকর্ম আলাদা ছিল, এটা জয়নুল আবেদিনের কামরুল হাসানের চিত্রকর্ম। আরো কিছু চিত্রকর্ম দিয়ে দিচ্ছি আমি, এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। আর অনেক চিত্র আছে, অনেক চিত্র কামরুল হাসানের যে চিত্র প্রচুর। এর ভিতরে আছে আমরা সব থেকে বেশি দেখি সেটা হলো এই জানোয়ারকে হত্যা করতে হবে, এনহিলেটস দিস ডেমন্স। মনে আছে যে চিত্রকর্মটি ইয়াহিয়া খানের যে প্রতিকৃতি আঁকা হয়েছিল, ইয়াহিয়া খানের যে একটা মুখোশ আঁকা হয়েছিল, এই জানোয়ারকে হত্যা করতে হবে শীর্ষক একটি চিত্রকর্ম। এই জানোয়ারকে হত্যা করতে হবে, এটি একটি চিত্রকর্ম, মুক্তিযোদ্ধা ভিত্তিক মূলত চিত্রকর্ম। তারপরে আসলে আরো একটা চিত্রকর্ম আছে, দেশ আজ বিশ্ব বেহার খপ্পরে, তোমার তার শেষের দিকে চিত্রকর্ম, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। মূলত তিনি সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কিন্তু চিত্র অঙ্কন করেছে। এছাড়াও আছে হলো বাউল, বাউল চিত্রকর্ম আছে। আরো কিছু চিত্রকর্ম লিখে দিচ্ছি, নিত্যরত ময়ূর, এখানে মুছে দিলাম। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে বাউল। এবার বলি নিত্যরত ময়ূর, নিত্যরত নিত্যরত ময়ূর, প্রসাধন, নবান্ন, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো তার চিত্রকর্ম। তারপর আছে রমণীর দৃষ্টি, রমণীর দৃষ্টি, এগুলো সবই তার চিত্রকর্ম। তিনি অসংখ্য চিত্র অঙ্কন করেছেন। ভাইয়া আলাদা আলাদা বলছি, নাম। ভাইয়া মনপুরা ৭০ ওইটা তো একটা চিত্রকর্ম, ওটা সম্পর্কে একটু বলেন। মনপুরা ৭০ আমরা যখন জয়নুল আবেদিন পড়বো তখন আমরা জানতে পারবো। মনপুরা ৭০ একটি চিত্রকর্ম জয়নুল আচ্ছা, আবেদিনের। এটি মূলত একটি জলোচ্ছ্বাসের চিত্রকর্ম। এই চিত্রকর্মটি এঁকেছিলেন ১৯৭৬ সালে। তিনি মূলত সেই সময় একটা প্রচন্ড জলোচ্ছ্বাস হয়েছিল, ১৯৮০ দিকে এঁকেছিলেন। এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, কিন্তু ১৯৭৬ সালের দিকে একটা প্রচন্ড লেভেলের একটা ঝড় হয় এবং জলোচ্ছ্বাস হয়ে যায়, উপকূলীয় অঞ্চলের প্রচুর মানুষ মারা যায়। তিনি এটা দেখতেও গিয়েছিলেন, এটা প্রতিবেদন হয়েছিল। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই মূলত তিনি পরবর্তীতে একটি চিত্র অঙ্কন করেন, যেটা খুবই হৃদয় বিদারক একটি চিত্র, যে চিত্রটা দেখে কান্না না আসলেই পারে না। এরকম দেখায় যে মানুষ জলোচ্ছ্বাসে মরে
জায়গায় স্তূপ হয়ে আছে, ওই জলোচ্ছ্বাসের পানি থেকে তাদেরকে ঢাকা মেরে কোন একটা উপকূলে দিয়ে গেছে, সেই উপকূলে ঝড় জলোচ্ছ্বাসে মানুষ মারা, একটা জনের পর আর একজন মানুষ মরে একদম স্তূপ হয়ে আছে। এবং দেখা যাচ্ছে এক কোনায় একটা মানুষ মাথা গুজে একেবারে মনে হচ্ছিল নুয়ে পড়েছে এরকম। আসলে তিনি শেষের একটা মানুষ জীবিত রেখে বাকি সবকিছু মানুষকে মেরে ফেলে দিয়েছিল এখানে এই চাঁদচিত্রে। এটার কারণ হলো তিনি এটা আশা দেখিয়েছেন যে হয়তো এই মানুষটার হাত ধরে আবার পৃথিবী প্রাণ ফিরে পাবে। এই ধরনের একটা চিত্র অঙ্কন করেছে, যেটা অনেক বিখ্যাত এবং অনেক বড়। এই চিত্রটা অনেক বড় চিত্র, ঠিক আছে। এসব বর্ণনাগুলো আছে, যখন আমরা জয়নুল আবদিন পড়বো তখন আমরা পাবো। যাও, আমরা কামরুল হাসানের জীবনী সম্পর্কে কিন্তু বেশ অনেক কিছু জানলাম, ঠিক আছে। অনেক কিছু, আরো অনেক কিছু আছে। আসলে কামরুল হাসানের জীবনী নিয়ে অন্তত 2 থেকে 3টা ক্লাস হইলে তাই ভালো হয়, তার এত বিরাট তার জীবনী, ঠিক আছে। আমরা ক্লাস মেলা দীর্ঘায়িত করে ফেললাম, ঠিক আছে। তবে এই কামরুল হাসান সম্পর্কে আপনার যদি আরো, তবে কি যে চিত্রগুলোর কথা বলেছি, যে যে চিত্র আপনার ভালো লাগবে, প্রথম দিকে যে চিত্রগুলো বলেছি সেই চিত্রগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে এই চিত্রগুলো আপনারা সার্চ দিবেন, নেটে সার্চ দিয়ে দেখবেন যে চিত্রগুলো কেমন, দেখি তো, এবং সেই অনুযায়ী আপনারা বর্ণনা দিবেন। আমি যে বর্ণনা দিয়েছি সেটা কিন্তু অন্যভাবেও দিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার পরীক্ষার বিষয়ে বলি। এর পরের মঙ্গলবারে পরীক্ষা দেবেন কি, এই বা সোমবারে, এর পরের সোমবারে পরীক্ষা দেবেন? জি নেই, সমস্যা নেই, কিন্তু পরীক্ষাটা কিভাবে হবে এবং কিভাবে আমরা দেবো সেটা বিষয়ে যদি বলতেন। আচ্ছা, পরীক্ষাটা আপনারা সরাসরি লাইভেই দেবেন এবং লাইভে জমা দেবেন। আপনারা যেরকম ওই এখন যে সাজেশনটা দিলেন না, এরকম আপলোড করবেন। আমি যে কোনো প্রশ্ন দেবো, যে আচ্ছা কোনো একটা আচ্ছা প্রশ্ন দেবো, লিখবেন এবং লাইভে আপনারা চিত্র অঙ্কন করে ওখানে গেলে আপলোড করে দেবেন, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানেই, তাহলে আমরা জানাই দেবো, ঠিক আছে, যে কবে পরীক্ষা হবে, কি শিখি। স্যার স্যার পরীক্ষায় কি কি ক্লাসগুলো প্রশ্ন হয়েছিল আমাদের প্রশ্ন থাকবে না? আচ্ছা, পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে, আর সাথে থাকবে হলো পরীক্ষা যে কোনো একটা প্রশ্ন দেবো যেগুলো আমি পড়িয়েছি, এবং সাথে 2টা ড্রয়িং দেবো, আঁকতে দেবো, যেগুলো আমি করিয়েছি তার ভিতরে। স্যার অঙ্কন, মানে আর একটা কথা বলি, স্যার অঙ্কন তো আমরা একটা ক্লাস পাইছি অঙ্কনে। অঙ্কনে চেষ্টা একটা করবেন আর আর এই কি করবেন, ক্লাস থিওরিতে ভিডিও একটা। গুলো একটু দিয়ে দিলে আমাদের জন্য যতটুকু পারেন সুবিধা চেষ্টা হয়, করবেন, না তাহলে হয় আমি পরে একটু আমরা দেখাবো, সমস্যা নাই। হুম, ভাই প্রশ্নগুলো কি আমরা নিজেদের মতো আরেকটু মডিফাই করে ঠিক করে লিখবো, মানে যেগুলো আপনি বলেছেন অবশ্যই অবশ্যই আপনারা আরো ইনফরমেশন দেখেন। আমি হয়তো একটা সামান্য ইনফরমেশন ইনফরমেশন গুলো, দিয়েছি, আপনারা জি এখন সেটা তথ্য জিজ্ঞেস করছি। চারিদিকে ভরা, আপনি যত সুন্দর করে আপনার প্রশ্ন উপস্থাপন করতে পারেন তত ভালো হবে। এটা আমি আমার ধারাটা দিয়েছি, আপনি আপনার মতো করে গবেষণা করেন। আমার দায়িত্ব আমার ক্লাসটা নেওয়া এবং বুঝাই দেয়। এই যে আজকে জয়নুল আবদিন সম্পর্কে আপনি কিন্তু, আমি এক ধরনের করে বলেছি, আপনি আরো এক ধরনের করে লিখতে পারেন। কারণ এই যে জয়নুল বলছে, আজকে কামরুল হাসান সম্পর্কে বললাম, কামরুল হাসান সম্পর্কে বিভিন্ন ভাবে লেখা যায়, ভিন্ন আপনি আপনার মতো করে লেখেন, কিন্তু আমি একটা ধারণা দিয়েছি যে এইভাবে করে লিখতে হয়। আপনি তার জীবনী লিখবেন, তা যাই লিখি, তার জীবনী মানে কি, তার জন্ম পরিচয়, তার শিক্ষা জীবন, তার শিল্পের বিষয়বস্তু, তিনি কেন বিখ্যাত, এগুলো সবই ব্যাপারগুলো চলে এসছে, ঠিক আছে। তার পরিবার কোথায় জন্মগ্রহণ করেছে, এই সব আসবে, তার চিত্রকর্মগুলো আসবে, এরকমই আর কি, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার তাহলে কি সামনের রবিবার, সোমবারে, মঙ্গলবারে পরীক্ষা? সোমবারে, সামনের সোমবারে। সোমবারে। ও, আচ্ছা স্যার। আচ্ছা, স্যার আল্লাহ হাফেজ। বিগত ক্লাসের ভিডিওগুলো একটু দিয়ে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। সামিহা।